তন্ত্রের ওপরে অনেক ভুল ধারণা আছে। তন্ত্র কিন্তু বেসিক্যালি ছিন্নমস্তা সাধনা। তুমি সামনে মানুষের করো, তোমার মৃত্যু হয়ে যেতে পারে। আচ্ছা, কারণ ছিন্নমস্তা সাধনা অলওয়েজ পড়া লোক কিন্তু তান্ত্রিক না, প্রত্যেকটা গেরুয়া পড়া কেউ কিন্তু সাধক না। হরি তো তোমরা সবসময় শুনে এসছো, অঘরিটা কি করে অঘরি হয়েছে সেটা জানো না? ভূতে বিশ্বাস করো? খুব ভালো। বডির চাদরটা নামালো, ওই এক লোকটা যে আমার কাছে রাতে ছিল সেই লোকটা নাকে তুলো দিয়ে চোখে চন্দন মেখে শুয়ে আছে। আমাদের এই কলকাতা শহরটার ইতিহাস যতটা প্রাচীন ঠিক ততটাই সমৃদ্ধশালী। সেই ইতিহাসকে যাপন করার অছিলায় আমরা চলে গিয়েছিলাম পাথুরিয়াঘাটার প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন হরকুঠির রায় ব্যানার্জি বাড়িতে। এই বাড়ির পরতে পরতে যেন ছড়িয়ে আছে ইতিহাস। শুধু ইতিহাস নয়, এই বাড়ির পঞ্চম পুরুষ হরপ্রসাদ ব্যানার্জি বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ সঙ্গীতের এক অবিস্মরণীয় নাম। এখানেই শেষ নয়, এই বাড়িতে পদধূলি পড়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সাধক বামাখ্যাপার মতো মনীষীদের। তবে এই ভিডিওটা কিন্তু ইতিহাসকে খুঁজে দেখার জন্য নয়। ভিডিওতে থাকবে তন্ত্র সাধনার পদ্ধতি ও সাধকদের কথা। এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা এই বাড়ির বর্তমান প্রজন্ম খড়গপুর আইআইটির গবেষক অর্চিষ্মান রায় ব্যানার্জির সাথে। আমি সাগ্নিক, আবারও বিয়নবঙ্গের নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমি রয়েছি হরকুঠির রায় ব্যানার্জি বাড়িতে, সম্পূর্ণ একটা আলাদা এপিসোড, যেখানে আমাদের সাথে রয়েছে অর্চিষ্মান দা। আমরা বেশ কিছু কথোপকথন করব এবং সেখানে তন্ত্র সাধনা, পুজো আচ্চা, ভূত ভবিষ্যৎ সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্চিষ্মান দা, তাহলে আমরা আজকে আমাদের মূল বিষয়তে ঢুকছি। একদম। আমি হরকুঠিরে অনেকবার এসেছি এবং সেক্ষেত্রে তোমার সঙ্গে অনেক বিষয় নিয়ে পরিচয় হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আমি জানি তোমাদের এখানে তন্ত্রমতে পুজো হয়। এবার আমার প্রশ্ন যেটা তোমার কাছে থাকছে সেটা হচ্ছে, প্রথম, তুমি তো নিজে তন্ত্র সাধনার সাথে জড়িত। এই যে তন্ত্র সাধনাটাকে তুমি কিভাবে দেখো? এতে কি আদেও এখনকার দিনে দাঁড়িয়ে মানুষের উপকারটা কি হয়, নাকি শুধুই বাজারে যেটা চলছে সেটা ভণ্ডামি বা বুজরুকি? তোমার প্রশ্নের মধ্যে দুটো উত্তরও আছে, আমি বলে দিচ্ছি। তুমি যেভাবে প্রশ্নটা ফ্রেম করলে দুটো আনসারই আছে। অবশ্যই মানুষের উপকার এবং অবশ্যই এটা ভণ্ডামিও হয়, দুটোই কোএক্সিস্ট করে একসাথে। দেখো, ভালোর মধ্যে খারাপ আছে, খারাপের মধ্যে ভালো আছে, দুটো নিয়ে জগৎ। আমি প্রত্যেকটা মানুষ যখন এই কোয়েশ্চেনটা করে আমি এইভাবেই উত্তরটা দিই যে কি, দেখো, ধরো তুমি আমার কাছে এসেছো, আমি তন্ত্র সাধনা করি। ধরো তোমার বাড়িতে একটি মানুষ, পাশের নেবার, যে তোমাকে ডিস্টার্ব করে, তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে, ধরে রাখো। তুমি আমাকে এসে বললে, অর্চিষ্মান দা আমাকে এর হাত থেকে মুক্তি দাও। এটাই হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। মানে এই নেবারের বদলে কারোর জন্য তার ফিয়ান্সে হতে পারে, শ্বশুরবাড়ির লোক হতে পারে। এবারে আমি ধরো তোমাকে কিছু টোটকা করে দিলাম, এটা করো সেটা করো, এই লেবু দিয়ে এই করো করো, তোমার ব্যাপারটা মিটে গেল। কিন্তু এবার ভালো করে পার্সপেক্টিভটা দেখো, তোমার জন্য আমি ভগবান, সেই সময় ভগবান আমার রূপ থেকে তোমাকে হেল্প করছে। যার বিরুদ্ধে করছি তার জন্য তো আমি অপদেবতা, তার জন্য তো আমি তার ক্ষতি করছি। এবার উল্টো দিক থেকে দেখো, তুমি যদি ঘুরে গিয়ে এখন বলটা অন্য কোটে ফেলে দাও, তার ঠিক রিভার্সটা হবে। যার জন্য ভালো খারাপ দুটো এক্সিস্ট করে। আমি যার জন্য করছি তার জন্য আমি ভালো, যার জন্য, যার এগেনস্টে করছি তার জন্য আমি খারাপ। তো এই ব্যাপারটা থেকেই থাকে, এটা একটা খুব সাধারণ কনসেপ্ট। তন্ত্রের ওপরে অনেক ভুল ধারণা আছে। তন্ত্র কিন্তু বেসিক্যালি একটা, তোমার মা, আমি মা আমার ইষ্ট, আমি মাকে মানি, কেউ কৃষ্ণ মানে। এবারে আমার মতে যে কৃষ্ণ সেই কালী, একদম ঠিক, অর্ধনারীশ, আমরা যে কনসেপ্টটা মেনে আসি। এবারে অনেকে এটা খুব স্ট্রিক্টলি মানে না, যে কিনা বৈষ্ণব ধর্ম মানে একদম তন্ত্রের দিক থেকে না, এটা কিন্তু একদমই না। আমরা সকলে তন্ত্র মানে যে বুঝি
যে কি একটা সে কঙ্কাল থাকবে, একটা মাথা থাকবে, একটা অঘরী ব্যাপার, একটা বেশ ভয়ঙ্কর সিঁদুর, ওরকম কোনো সেরকমটা হয় না। না না না, তন্ত্র এবং তান্ত্রিক হচ্ছে যে খুব কিছু সাধনা থাকে যেগুলো একাকিত্বে করতে হয়, যেগুলো মানুষের সামনে করা যায়। যেমন ধরো ছিন্নমস্তা সাধনা, তুমি সামনে মানুষের করো, তোমার মৃত্যু হয়ে যেতে পারে। আচ্ছা। কারণ ছিন্নমস্তা সাধনাই পুরো অন্ধকার ঘরে, কোনো আলো জ্বলবে না, সেই অবস্থায় ছাই মেখে ঘরের মধ্যে লুটোপাটি খেয়ে করতে হয়। যে পুরোহিত, তার একটা প্রেপারেশন আছে, একটা দেখো ঠাকুরের বিভিন্ন মানে 33 কোটি দেবী দেবতা বলে, তা তো না, মানে 33 কোটি রকম মানে কম্বিনেশনে, মানে এদেরকে বিভিন্নভাবে ডাকার তন্ত্রর দিক থেকে বিভিন্ন মূল মন্ত্র আছে। আচ্ছা, মানে প্রত্যেকের আলাদা আলাদা উপায় আছে। এবারে এই মন্ত্রগুলো যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে হয়, সেই মন্ত্রে ডাকলে এই দেবতা বা দেবীরা সন্তুষ্ট হয়, নিয়ে তোমাকে কিছু বর দেয় বা সামনে আসে। তন্ত্র সাধনা হচ্ছে এই মন্ত্রগুলোকে এতটাভাবে নিজের মনে রেখে সাধনা করা এবং সেই গ্রেটার ফোর্সের সাথে মিলিয়ে যাওয়া, এটা কিন্তু পুরোপুরি তোমার সাথে ঠাকুরের সম্পর্ক। সেই সম্পর্কের থ্রু থেকে তুমি কিছু দিব্য দৃষ্টি পাও, তুমি কিছু বুঝতে পারো কি হতে পারে কি হতে পারে না, এবং তার নিরীক্ষে বা এবারে আমি সেটাকে ভালোভাবে ব্যবহার করতে পারি, আবার খারাপভাবে ব্যবহার করতে। এই হচ্ছে তো 7 রকম চক্র হয়, একদম নাভির নিচ থেকে যদি আমি ধরি, জন থেকে শুরু করে মাথা অবধি, ব্রহ্মতাল অবধি 7টা স্তর থাকে। যারা কুণ্ডলিনী সাধনা করে তারা এটা আরো ভালো জানে। এই 7টা যখন অ্যাক্টিভেট হয়ে যায়, তখন বলে মানুষ তন্ত্র সাধনা সব থেকে ঊর্ধ্বে চলে যায়। আচ্ছা। এবারে বিভিন্ন লোকেরা আছে যারা খারাপ কাজ করে, যারা খারাপ কাজ করে, যেমন অঘরী আছে কিছু, তাদের একটা ডিফারেন্ট সেক্ট আছে, সেটা কি তন্ত্র সাধকদের মধ্যেই পড়ছে? ব্রাঞ্চ, ধরো যেমন ইঞ্জিনিয়ারিং এর 7-8টা ব্রাঞ্চ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোর সাবজেক্ট আছে, নন কোর সাবজেক্ট আছে, সেরকম ব্রাঞ্চ। এবারে এরা সাধারণত কিছু খারাপ কাজ করে থাকে, সাধারণত বলছি। গেরুয়া পরেই যে কেউ তার মানেই তন্ত্র সাধনা করে তা না, বা লাল ড্রেস পরে। লাল ড্রেস সাধারণত তখনই পরা যায় যখন তুমি দীক্ষা পেয়েছো এবং গুরুর থেকে অভিষেক পেয়েছো, তারা কিন্তু তান্ত্রিক না। আচ্ছা। তান্ত্রিক তারা যারা লাল ড্রেস পরে এবং তাছাড়া শ্মশানে কাজ করে, কোনোদিনই কেউ বলবে না। প্রত্যেকটা লাল ড্রেস পরা লোক কিন্তু তান্ত্রিক না, আর প্রত্যেকটা গেরুয়া পরা কেউ কিন্তু সাধক না। তাদেরকে গেরুয়া রিপ্রেজেন্ট স্যাক্রিফাইস, মানে যেটা তন্ত্র সাধনার মূল আছে, 5টা কে জয় করে তারপরে মায়ের পুজো হয়। মানে মদ মানে বা কারণ, মাংস, পাঁঠার মাংস, মাছ, মহিলা অর্থাৎ কাম, এবং মুড়ি। এই 5টার মানে এই প্রত্যেকটা জিনিস একটা কিছু বোঝায়, মানে এত মানে কাম, খিদে, লোভ, ক্রোধ, এগুলো সব মিটিয়ে দিয়ে তারপর মায়ের সাধনায় যায়। এই জন্য বলে যে কি চট করে যারা সাধনা করে তাদের সংসারে থাকা উচিত না। তো ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংস এবং রামপ্রসাদ কিন্তু তার উল্টো দেখিয়ে গেছে। ওনারা বলেছে সংসারে থাকাটাই হচ্ছে সব থেকে পরম ধর্ম। আচ্ছা, মানে সংসারে থেকেও সাধনা করা যায়। কিন্তু তুমি কোনোদিন সেই লেভেলের অ্যাটাচমেন্ট রাখতে পারবে না, কারণ সংসারের মায়াতে তুমি কিছু জিনিস বললাম না, সাধক একটা আলাদা কনসেপ্ট, আর সাধক সাধিকা একটা আলাদা কনসেপ্ট, এবং তারা মায়ের ভক্ত। তুমিও সাধক, যদি তুমি মায়ের ভক্ত, তুমি সেই লেভেলে মাকে ভালোবাসো, তুমি ক্যাডবেরি চকলেট দিয়ে মায়ের পুজো করতে পারো, একটা শুকনো পাতা দিও, তুমিও কিন্তু সাধক। কিন্তু তোমার সেই লেভেল অফ ব্রহ্মতা, মানে ব্রাহ্মণ মানে আমি ব্রাহ্মণ, আমি ব্যানার্জি, 9 সুতোর ব্রাহ্মণ, 7 সুতোর, আমি যে সুতো পরি মানে কিন্তু ব্রাহ্মণ তা না। আমি কালকে ইচ্ছে করে একটা সুতো পরে বেরিয়ে গেলাম, ব্রাহ্মণ হয় না। যে কোনো কেউ ব্রাহ্মণ হতে পারে, ডেফিনেশনে গীতাতেই লেখা আছে যার ব্রহ্ম জ্ঞান আছে সেই ব্রাহ্মণ। এর সাথে সারনেম বা জাতের কোনো কিছু এসে যায় না। ঠিক সেরকম ভাবেই তন্ত্র সাধনায় বা তান্ত্রিক মানেই খারাপ তা না, তারা শ্মশানে কাজ করে এবং শ্মশান জাগাতে পারে। বাকি সব আদার দেন সাধক, মানে সাধক প্লাস যারা শ্মশানে কাজ করতে পারে এবং শ্মশান জাগাতে পারে ইজ ইকুয়াল টু তান্ত্রিক বা তন্ত্র সাধনার মূল। বেশ। আচ্ছা, আরেকটা ব্যাপার আমার জানার, সেটা হচ্ছে যে আমরা এখন শুনে থাকি যেরকম তোমার এখানে হয় দুর্গাপুজো তন্ত্র মতে পুজো হয়, তন্ত্র মতে পুজো হওয়া আর বাদ বাকি যে নর্মাল যে পুজোটা, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায় আছে? বেঙ্গলে তিনটে আছে অ্যাকচুয়ালি, আমার জানা 2টো মেজর। একটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত বা যেটা মঠ যে মতে করে, বৈষ্ণব মত। আরেকটা হচ্ছে তোমার তন্ত্র মতে, কালিকা পুরাণ মত।
কালিকা পুরাণ মতে সাধারণত আমরা গুপ্তপ্রেস বা বেণীমাধব শিরের বাজি ফলো করে থাকি। ওনারা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একদম কমপ্লিটলি ডিফারেন্ট, ওনাদের নিয়ম কারণ হয় বা সময় নির্ঘণ্ট আলাদা হয়। বলি যেমন প্রথমেই বলির কনসেপ্টটা একদমই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে থাকে না, মাকে খুব শান্ত দেবী হিসেবে পুজো করা হয়। কিন্তু কালিকা পুরাণ মতে মা সন্ধি পুজোর ওই 48 মিনিটে কিন্তু মা তখন চামুন্ডা রূপ ধারণ করে, মানে মা উগ্র রূপ ধারণ করে। এটা যারা তন্ত্রমতে করছে তাদেরকে। হ্যাঁ। ওনাদের সন্ধি পুজো আবার খুব শান্ত মতে হয়, মানে ওনাদের পুরো ব্যাপারটাই দুর্গা পুজোটায় মায়ের সেই চামুন্ডা রূপটা আসেই না, অনেক শান্ত রূপেই। ওদের সন্ধি পুজো মা অসুর বধ করে দিয়েছে, মাকে এবারে শান্তিতে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি, সেই রূপে সন্ধি পুজো হয়। আর আমাদের মন্ত্রগুলো সব উগ্র মানে মাকে জাগানো। আর মায়ের জয়ধ্বনি দেওয়া হচ্ছে যাতে মা অসুর বধ করতে পারে। আমাদের ওই 48 মিনিটে মাকে জাগানো হয়, মা অসুরও বধ করেন এবং মা অসুর বধ করার পর শান্তির জল দিয়ে সকলকে সুতো কেটে দেওয়া হয় 108 প্রদীপ জ্বালিয়ে। 108 প্রদীপ জ্বালিয়ে কেন? মায়ের জয় হয়েছে, মানে মা অসুরকে বধ করেছে। কিন্তু ওদের দেখবে প্রথমেই 108 প্রদীপ জ্বালিয়ে রেখে দেয়। পুরো ব্যাপারটাই হচ্ছে মানে জাগানোর কোনো মন্ত্রই নেই, এগুলো সব মন্ত্রের ডিফারেন্স। এবং তন্ত্র বা যে ইষ্ট দেবী, কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কেউ জগদ্ধাত্রী মন্ত্রে দীক্ষিত, কেউ কালী মন্ত্রে দীক্ষিত, সেই অনুযায়ী মন্ত্রটা পাল্টায়। সেরকম এই কালিকা পুরাণ বা বিশুদ্ধ সিদ্ধান্ত এগুলো সময়ক্ষণ না নির্ঘণ্টর কিছু তফাৎ হয়। যেমন এবারে দুর্গাপুজো কম ছিল, একদিন কম ছিল, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যারা করেছিল তারা কিন্তু একদিন পর বিসর্জন দিয়েছে। এইটাই মানে ওদের কিছু সময়ের নিরীক্ষে কিছু ডিফারেন্স হয়। আর ওদের হোম যখন হয়, ওদের হোমে দেখবে সাদা বস্ত্র পরে সব সময়। হ্যাঁ, সাদা বস্ত্র থাকে, শান্তি। আমাদের হোমে কিন্তু আমরা লাল বস্ত্র, এটা সাধারণত তফাৎ। আচ্ছা, তন্ত্র নিয়ে আমরা যখন আলোচনা করছি, এই তন্ত্র যারা তন্ত্র সাধনা করছে, ওই যে বলে না যে মরার খুলি নিয়ে তন্ত্র সাধনা করছে, এখানে সেই প্রেতাত্মাকে জাগিয়ে তুলছে, তার মধ্যে প্রাণ সঞ্চার করছে, এগুলো কি সত্যি হয় নাকি সবটাই মানে যা শুনে থাকি সবটাই তাদের বানানো কথাবার্তা? না, একদমই বানানো কথাবার্তা না। যেমন অঘরী তো তোমরা সবসময় শুনে এসছো, অঘরীটা কি করে অঘরী হয়েছে সেটা জানো? না, একটু বল। বেনারস সেক্রেটারি দেখবো অঘরীটা মানে নাগা বাবা থাকে, মণিকর্ণিকা ঘাটে মনে হয় বেশি থাকে। ওরা বেসিক্যালি ওদের মেন এম হচ্ছে সবার ত্রিনয়ন জাগানো, প্রত্যেকটা লোকের মধ্যে একটা ইনার আই থাকে। তো ওরা কি করে, আগেই বলে দিচ্ছি ইউজারদের, এটা কিন্তু একটু গ্রাফিক কন্টেন্ট, তো মানে ওরা যেটা করে থাকে সাধারণত, ওরা যে মারা যায় যে খুলি, সেই খুলিটাকে নিয়ে নেয়। অনেক লাশ তো আর ডাইরেক্টলি চলে যায় না, পুরো পঞ্চভূতে মিলিয়ে নেয় না, সেই খুলিতে ওরা ভাত রান্না করে খায়। আচ্ছা। এবং ওরা শুয়োরের মাংস খায়, অঘরীরা সোনার বাটিতেই পাত্র। আচ্ছা। এই দুটো করার পর আমাদের ব্রেনে একটা কেমিক্যাল আছে ডিএমটি, সেই ডিএমটিটা যত খুলির মধ্যে ওরা ভাত করে ফুটিয়ে খাবে ওটা ওদের শরীরে যায়। এবং সায়েন্টিফিক মতে এই ডিএমটিটাই গিয়ে ইনার অ্যাওয়েকেনিং তৈরি করে, ওদের থার্ড আইটা খোলে। আচ্ছা। একটা হচ্ছে অঘরী কনসেপ্ট, এটা আমি তোমায় বোঝালাম। 2, কেন এগুলো বোঝাচ্ছি আমি সেটাও বলছি। 2, যারা খারাপ কাজ করে বা ভূত পিশাচ বলছো, যে আসল সাধক থাকবে সে কিন্তু কোনোদিন ভূত রিলেটেড কোনো কাজ করবে না। সে সাধনা করে পঞ্চমুণ্ডির আসনে, যেটা আমাদের বাড়িতে আছে, মা এখানে কিন্তু একমুণ্ডির আসনে বসে, একমুণ্ডি মানে একটা মাথা, পঞ্চমুণ্ডি তেমন 5টা মাথা, 5টা হিউম্যান মাথা না, 5 রকম, একটা শিয়াল, একটা খরগোশ, একটা সাপ, একটা মানুষ এবং একটা বাঁদর। এই 5টা খুলি মিলিয়ে চারদিকে 4টে, মাঝখানে মানুষের মাথা, শক্তি আসন তৈরি হয়। কালীঘাট, দক্ষিণেশ্বর, আমাদের হরকুটির বাড়ি, ঠনঠনিয়া কালীবাড়ি, সবাই পঞ্চমুণ্ডি, সব জায়গায় পঞ্চমুণ্ডির আসন আছে। ইনফ্যাক্ট পঞ্চমুণ্ডির আসন ভুল অ্যালাইনমেন্ট হলে আবার ঠাকুর অন্য ডাইরেকশনে ঘুরে যায়, যেটা দক্ষিণেশ্বরেও হয়েছে এবং সাধক রামপ্রসাদের সাথে যেটা হয়েছিল, ওটা মা ঘুরে যে গেছিল, উনি গান গাইছিলেন গঙ্গার দিকে, ওটা হয়েছিল কারণ মায়ের পঞ্চমুণ্ডির আসনে অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা। এরকম অনেক ছোট ছোট ব্যাপার আছে। তো এই পঞ্চমুণ্ডির আসনে যারা বসে তারা কিন্তু কোনোদিন অপশক্তি নিয়ে খেলে না। আচ্ছা। অপশক্তি নিয়ে কারা খেলে? যারা শ্মশানে কাজ করে। এবং যারা পঞ্চমুণ্ডির আসন, কিন্তু আবার তুমি বলতে পারো শ্মশানে কি আসন হয় না? অবশ্যই হয়। শ্মশানে যারা কাজ করে তারা কিছু খুব নিম্ন জাতির ছোট রুচির কাজ করে, যারা সুইসাইড করে মারা যায় বা যারা ধরো অপঘাতে মারা যায়,
তাদের মুক্তি হয় না। আমরা হিন্দু ধর্মে 13 দিন ধরি, মারা যাওয়ার সাথে সাথে যে চিত্রগুপ্তর হিসেব হয়, যমদূত আসে, এগুলো কিন্তু সবই সত্যি, সবই সত্যি, সবই সত্য। মানে এটা এগুলো কি কোনো কাল্পনিক ঘটনা নাকি এমনি? না, একদমই না। আচ্ছা, মানুষ যায় 24 ঘন্টার মধ্যে বিচার হয়ে যায়, আপনি কি জন্ম পাবে পরে, নিয়ে আবার ফিরে আসে, ফিরিয়ে দেওয়া হয়, মানে ওয়েটিং লিস্টে রেখে দেওয়া হয় যে কি 12 দিন পর আসতে। তারপর ফিরে এসে সেই মানুষটা, মানে যে মারা গেছে, বডি থাকে না বলে ঢুকতে পারে না। এবার আত্মারা না সবসময় চেষ্টা করে মোহমায়ার জন্য ফিরে যেতে, কারণ সে তো তার ছেলে, বাবা, বউ, মা, সবাই মায়ায় ফিরে যেতে চায়, যার জন্য বলে মারা গেলে হাত ধরে বসে থাকতে হয়। যার জন্য দেখবে মারা গেলে চোখ বন্ধ করে দেয়, নাকে তুলো দেয়, কানে তুলো দিয়ে দেয়, কারণ এগুলো পোটেনশিয়াল এন্ট্রি পয়েন্ট যেখানে আত্মা ঢুকে যেতে পারে। আচ্ছা আচ্ছা। কখনো কখনো শুনবে যে কি মানুষের বডি ছেড়ে চলে যাওয়ার কথা, মানে এরকম কিছু কিছু কাল্পনিক মনে হয়। এই জায়গায় একটা আমি করছি, শ্রাদ্ধাদিটা কি এই কারণেই করা হয় যারা তারা মায়াটা কাটিয়ে চলে যেতে পারে? একদম, মানে এই জন্য আমি বলি না, কেউ মারা গেলে খুব খারাপ লাগে শুনতে, কারণ বাবা মারা গেছে, মা মারা গেছে, বউ মারা গেছে, দুঃখ করবে না। কেন জানো, একটা কথাই আছে, মারা যাওয়ার পর না আপন শত্রু হয়ে যায়, শত্রু আপন হয়ে যায়। এবার তোমার শত্রু, আচ্ছা, তার তো তোমার প্রতি কোনো মায়ামোহ নেই, সে মরে গেলে ভুলেও তাকাবে না তোমার দিকে, কিন্তু যে তোমার নিজের, যেমন কারণ মা বাবা যদি মারা যায় সেই বছরটা মহাগুরু নিধান বলে, ওই 1 বছর খুব সাবধানে থাকতে হয়, কারণ তোমার বাবা বা মা যেই মারা গেছে, সে যে লোক মারা গেছে, মা বাবা তো দেখছে কি আমি আমার সন্তানকে ধরবো, ওরা একটা অন্য ডাইমেনশন থেকে তোমাকে ধরতে যাচ্ছে, সেইটাই তোমার গায়ে হয়তো আঁচড়ের দাগ চলে আসছে, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, হট করে পড়ে গেলে তারা আসলে তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে চেষ্টা করছে। এগুলো তাহলে অনেকে বলে হ্যালুসিনেশন নয়? না না না, এগুলো খুব ভালো রকম। ইনফ্যাক্ট আমাদের মধ্যে 60 to 70% লোক খুব বাজেভাবে পজেসড, আমরা হয়তো সেটা জানিও না। আচ্ছা, এই নিয়ে আমি আসবো, আস্তে আস্তে পজিশন নিয়ে কোথায় আসবো। তার আগে তাহলে মানে তুমি বলতে চাইছো মানে যারা ওই মানে ওই আত্মাকে জাগিয়ে তুলছে, তারা তুমি প্ল্যানচেট জানো তো? প্ল্যানচেট কনসেপ্ট জানো? হ্যাঁ হ্যাঁ। তুমি কোনোদিন প্ল্যানচেট করে দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান পারবে না? আচ্ছা আচ্ছা। কিন্তু দেখবে রবীন্দ্রনাথ নামে আরেকজন কেউ চলে আসবে, নিয়ে তোমার ঝামেলা হয়ে যাবে মাঝখানে। ব্যাপারটা কি, যারা নিচু স্তরে আত্মা হয়, যারা এই অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারা আর উপর দিকে উঠতে পারে না। মানে তুমি এই জীবন রেখাটাকে যদি একটা অ্যাটমসফিয়ার হিসেবে দেখো, বায়ুমণ্ডল বিভিন্ন যেমন লেয়ার আছে, হ্যাঁ, বিভিন্ন আত্মারা বিভিন্ন লেয়ারে থাকে। আচ্ছা, যারা খুব সাধক তারা স্বর্গে থাকে, যারা তারপরে শুভ কাজ করেছে তারা আরেকটু নিচের দিকে থাকে। এরা সবাই নিজের মতন জার্নিতে এগোচ্ছে। এবং যারা খুব পাপ করেছে, মানুষ খুন করেছে, বা যারা অপঘাতে মারা গেছে, তারা একদম নিচু লেভেলে থাকে, যার জন্য যারা খারাপ কাজ করে, পিশাচ নিয়ে কাজ করে, শর্ট করে এদেরকে সামান করে নিতে পারে, নিয়ে এদেরকে দিয়ে কিছু কাজ করাতে পারে। দেখবে আতর মেখে যদি বেরো, হ্যাঁ, কাঁচা মাংস নিয়ে বেরোলে, কোনো খুব সুন্দর দেখতে মহিলা বা পুরুষ দুদিকেই আয়নার সামনে দাঁড়িয়ে কাপড় ছাড়ছে, এগুলো বলে আয়না সবসময় না বন্ধ করে রাখা উচিত, একটা কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত, একটা অন্য ডাইমেনশনে। মানে তোমার জন্য আমরা কথা বলছি, হয়তো আমাদের আশেপাশে অনেক আত্মা আছে যারা আমাদের দেখে ভয় পাচ্ছে, বলছে এই মানুষগুলো কারা, আমরা বলছি এই ভূতগুলো কারা, বিভিন্ন ডাইমেনশনে এক্সিস্ট করে। মানে ফিজিক্সে যেটা বলে, আমরা 1D 2D দেখতে পাচ্ছি। 1D মানে লেন্থ, 2D মানে লেন্থ আর ব্রেডথ, এটা কাগজ। 3D মানে একটা কিউব, লেন্থ হাইট। আমরা 3D জগতে থেকে 2D তে ইমেজ দেখতে পাচ্ছি। এরা হায়ার ডাইমেনশনে এক্সিস্ট করে, মানে যত ডাইমেনশন বাড়ছে 2D 4D 5D 7D তত এগোতে থাকছে স্বর্গের দিকে। এবারে এই নিচু আত্মাগুলো 1D 2D তে এক্সিস্ট করে বলে ফট করে চলে আসে আমাদের দিকে। আচ্ছা, উচ্চ স্তরের আত্মারা হয়তো 20D তে থাকে, তারা নামতে পারে না সহজে, কারণ এরা অলরেডি একটা মোক্ষ প্রাপ্তি করে নিয়েছে। যার জন্যই হিন্দু ধর্মে বা মুসলমান খ্রিস্টানি ধর্ম যদি দেখো, ওরা পুঁতে দেয়, মাটিতে মিলিয়ে যায়, যা মাটি থেকে এসছে মাটি চলতে মিলিয়ে দেয়। আর হিন্দু ধর্মে পঞ্চভূতে মিলিয়ে দেওয়া, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মিলিয়ে দাও, কারণ সে আর বডি পাবে না ঢোকার জন্য। আর যেই যত কাছেরই হোক, বাবা তুমি এত বছর বেঁচেছো, তোমার সাথে তুমি এই জন্মে আমার মা বাবা বউ যেই ছিলে, সামনের জন্মে তুমি আরো ভালো জন্ম বা ভুলে যাও। তার জন্য অনেকে বলে মরার ছবিও না রাখতে। হ্যাঁ হ্যাঁ, এটা বলে, এটা অনেকে বলে, মায়া রেখে দেওয়া। তুমি একটা পোটেনশিয়াল ডোর খুলে রাখছো তার ফিরে আসার পোটেনশিয়াল। আচ্ছা, করো তুমি বাৎসরিক শ্রাদ্ধতে ছবি ছাড়ার মন্ত্র করে তার নামে দাও, বিয়ে করো। তার জন্য দেখবে শ্রাদ্ধে পিণ্ডি যখন দান করে, একসাথে পিণ্ডি দিয়ে আরো অনেকগুলো পিণ্ডি দেওয়া, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো দেওয়া থাকে। ওগুলো হচ্ছে 1D 2D প্লেনে যারা বাকি যে এতগুলো মানে ফুতেরা আছে, বা যে যাদের অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদের তো কেউ জল দেওয়ার থাকে না, মানে এমন লোককে মারা গেছে যার বডি আইডেন্টিফাই, কি সাধ্য করবে, বডি থাকলে তো করবে।
তারা তখন তোমার যাকে মারা গেছে তার শ্রাদ্ধের থ্রু থেকে তারাও জল পাচ্ছে বা খাবার পাচ্ছে, তারা তখন হয়তো কি শান্তি পাবে। যেমন বলে কুলের সবাই শেষ হয়ে গেলে, বাবাও মারা গেলে, ওপরে কেউ না থাকলে তখন গিয়ে গয়ায় পিন্ডি দিয়ে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই কারণ। এটা সোজা একদম প্রশ্নে আসছি, ভূতে বিশ্বাস করো? খুব ভালো রকম। মানে তোমার সাথে কি কোনো ঘটনা ঘটেছে যার জন্য বিশ্বাস করো, নাকি শুনে সবার কাছ থেকে শুনে এসছো যে ভূত আছে আছে এরকম তবে বিশ্বাস করো? আসলে ঘটনা হয়েছে সেটা বলতেই পারি, শুনি একটু। কোনো অসুবিধা নেই, বাট একটা প্রশ্ন দিয়ে তোমার আনসারটা দিই যে কি, ধরো মন্দিরে গেলে পজিটিভ লাগে, ভীষণ ভীষণ ভীষণ, একসাথে 100 জন ঠাকুরের নাম নিচ্ছে, একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে সবাই পজিটিভ ভাইব দিচ্ছে বলে একটা ওভারঅল পজিটিভ এনার্জি, দারুণ লাগে। শুধু শ্মশানে নেগেটিভ লাগে কারণ সবাই কাঁদছে, সবাই কাঁদছে, মারা গেছে। সেরকম ভূত এক্সিস্ট করে বা নাও এক্সিস্ট করে অনেকের জন্য। বলে কিছু রাশিরা দেখতে পারে, আবার কিছু রাশিরা দেখতে পায় না, নাকি খুব হালকা বা ভারী রাশি হলে দেখা যায়। এটা কি সত্যি হয় হালকা ভারী রাশি, নাকি এটা আমাদের প্ল্যানেটারি পজিশনের উপর ডিপেন্ড করে? আচ্ছা, হয় যেমন সিংহ রাশির লোকজন সাধারণত দেখতে পারে, তুলা রাশির লোকেরা আবার দেখতে পারে, খুব হালকা রাশি যারা হয়। আচ্ছা, এটা একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দেখো, এগুলো সব এনার্জি, পজিটিভ আর নেগেটিভ এনার্জি, এবং এই নেগেটিভ এনার্জিটা তুমি শ্মশানে কিন্তু কোনোদিন ভূত দেখতে পাবে না, কারণ শ্মশানে সবাই মুক্তি পেয়ে যায়। হ্যাঁ, শ্মশানের বাইরে ভূত দেখতে পারবে, শ্মশানের প্রেমিসেসের মধ্যে কোনোদিন ভূত দেখতে পারবে। হ্যাঁ এক্স্যাক্টলি, শ্মশানের মধ্যে কেউ কোনোদিন ভূত দেখেনি। কি হয়, যেমন গাছের মধ্যে পাওয়া যায়, কারণ আশ্রয় না, ওরা সাধারণত কিছু ড্যাম্প পুরনো বাড়ি যেখানে কি আলো নেই, অন্ধকারে কিছু কিছু জিনিস ওরা পছন্দ করে, আর কিছু কিছু জিনিস অ্যাট্রাক্টেড হয়। যেমন ধরো তুমি যদি আতর মাখো, কাঁচা মাংস বা কাঁচা মাছ নিয়ে যাও, বা যদি কোনো মানে বেশি রাতের দিকে ধরো বলে যেখানে সেখানে টয়লেট না করতে, নিম গাছ কোনো গাছের তলায় যদি টয়লেট করো, থুতু ফেলা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা আছে, অ্যাট্রাক্টেড হয়। আমি ভূত দেখেছি ইন দ্য সেন্স যে কি অনেকগুলো ঘটনা আছে। একটা যেটা খুব অদ্ভুত করে দেওয়ার ঘটনা হচ্ছে, আমার দিদিমা তখন হাসপাতালে ভর্তি ছিল, নর্থ সিটি হসপিটালে, তোমার বিএসএনএল ভবন, মানে উটোডাঙ্গার কাছে, 2007 বোধ হয় কি 8-এ, আমার তখন ক্লাস 8-এর অঙ্ক পরীক্ষা ফাইনাল। দিদিমা রাত্রিবেলা আইসিইউতে, তো ডাক্তার বলে দেয় যে কি কেউ একজন থাকবেন কাছাকাছি, মানে যদি কিছু হয় বাড়ির লোক। আমি আর বাবা ছিলাম, আমরা একসাথে বসে একটা রাত্রির বেলা বেশ 12টা সাড়ে 12টার দিকে আমরা মানে একতলা লবিতে শুয়েছিলাম, একদম ওষুধের দোকান, ফার্মাসির উল্টো দিকে লোকেরা কাজ করছে, সিস্টাররা আসা যাওয়া করছে। একটি বয়স্ক লোক একটা স্ট্রেচার, মানে হাতে একটা ক্লাচার নিয়ে এসে পাশে বসলো আমার, বাচ্চা ছেলে বাবার কোলে মাথা দিয়ে শুয়ে, বয়সটা অনেকটা ছোট তখন, কষ্টে দিদিমা ওপরে আছে। লোকটাকে আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনার কেউ ভর্তি আছে, মাথাটা নামলো। ঠিক 4টে নাগাদ দেখলাম লোকটা না উঠে দরজার বাইরে চলে গেল। তো লক্ষ্য করিনি, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছি। পরদিন সকাল 9টায় পরীক্ষা, 8টার সময় উঠে বাথরুমেই কোনো রকম ফ্রেশ হয়ে স্কুলের ইউনিফর্মটা পরে বেরোবো, বাইরে বেরিয়ে দেখছি একটা বডির চাদরটা নামালো, ওই এক লোকটা যে আমার কাছে রাতে ছিল, সেই লোকটা নাকে তুলো দিয়ে চোখে চন্দন মেখে শুয়ে আছে। আচ্ছা, হতেই পারে হয়তো মাঝখানে মারা গেছে। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম যে কি মানে রাতে তো আমার পাশে দেখেছিলাম, কেউ বিশ্বাস করছে না। তখন ওয়ার্ড বয় বলো, কি বলছেন দাদা, ইনি তো কালকে বিকেল 8টায় মারা গেছে। আচ্ছা, ওনার বডি কেউ ক্লেম করেনি, অপারেশন থিয়েটারে তুলেছি, হার্ট ফেল করে মারা গেছে 8টার সময়, অপারেটই করতে পারিনি। ওনার বাড়ির লোক এখন এলো বলে বের করা হলো, ওপরেই তো বডি পড়েছিল একতলায়। তো এটা আমার একটা সশরীরে ভূত বলতে পারো, দেখা একদম সেম লোকটা। আচ্ছা, একই জামা পরি, মানে এটা একটা, এইটাই কি তোমার ফার্স্ট ইনসিডেন্ট? এটা আমার ফার্স্ট ইনসিডেন্ট, মানে যেটাতে তোমার মনে হলো যে না ভূতে বিশ্বাস করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরও ইনসিডেন্টস আছে। আমার বাড়িতে যেহেতু একটা মানে বদনামই বলতে পারো, আমাদের বাড়িতে বহুকাল আগে, আমার বাড়িতে সব পুজো হয় সরস্বতী পুজো ছাড়া। আমার বাড়ির 7ম পুরুষ, উনি ওনার সময় ওনার বউ গর্ভবতী অবস্থায় বিছানায় মশারিতে পুড়ে মারা গেছিল। আচ্ছা, সরস্বতী পুজোর নির্ঘণ্টে, মানে তখন মায়ের পুজো হচ্ছে, আরতি হচ্ছে ওই উপরের ঘরটায় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তারপর থেকে ভৌতিক ব্যাপারই বলবো, যবেই আমি ছোটবেলায় বাচ্চাদের একটা ইচ্ছে থাকে সবাই মিলে চাঁদা তুলে সরস্বতী পুজো, হ্যাঁ হ্যাঁ, এটা থাকে, তুমিও করেছো সবাই। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এটা করো। আমরা তারপর থেকে যতবার করতে চেষ্টা করেছি, তুমি বিশ্বাস করবে না, আমি মায়ের সামনে বলছি, নয় ঠাকুরের আগুন লেগে পুড়ে গেছে, নয় ঠাকুর পড়ে ভেঙে গেছে, নয় প্যান্ডেলে আগুন লেগেছে। একবার আমি জোর করে বললাম না, এগুলো সব বাজে কথা, ভূত টুত কিছু নেই, আমি জোর করে করবো। করলো, পুজো ভালো করে হলো। বললাম আচ্ছা ঠিক আছে, হয়তো কোথায় ভূত, কই কিছুই হবে না।
10 দিন পর শিবরাত্রি, আমার দিদিমা শিবের মাথায় জল দিতে যাবে, আঁচলে আগুন লেগে 3rd ডিগ্রি বার্ন, পুরো ওপর থেকে নিচ অব্দি। এটা তো মানে তারপর থেকে আর সরস্বতী পুজো করোইনি। এমনকি আমাকে যদি কেউ বলে সরস্বতী ঠাকুরে চাঁদাও দিতে, আমি ধরো ওই তোমার ক্যামেরাম্যানকে বললাম এই ভাই আমি টাকা দিলাম, তুমি ওখানে ডোনেট করো। আমি মানে খুব অদ্ভুত, লক্ষ্মী সরস্বতী একসাথে বাস করে না, বাট আমাদের কিছু বাড়িতে লক্ষ্মীর জন্য সরস্বতী আসে, সরস্বতীর জন্য লক্ষ্মী আসে। আমাদেরও তাই, আমাদের ইষ্ট দেবীও সরস্বতী এক সময় ছিল, মানে হরকুটি সঙ্গীতের বাড়ি, এখানে যৌধভট্ট থেকে শুরু করে নাম করা হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সঙ্গীত তৈরি হয়েছে। ধ্রুপদ ঘরের একটি ধ্রুপদাঙ্গের একটি ঘরানা এখানে তৈরি হয়েছে, ধ্রুপদাঙ্গ, খান্ডারবাণী মিউজিক। বাট সরস্বতী পুজোর এই একটা মানে ঘটনা জড়িয়ে আছে। তো এটা ভৌতিকই, এটা ছাড়া আর কিছু এক্সপ্লেন করা যায় না। তারপরে আমরা অনেকবার শান্তি পুজো করতে চেষ্টা করেছিলাম সেই ঘরটিতে, কিন্তু যে ঘরটিতে অনেক রকম প্রবলেম হয়, টিল ডেট হয়ে এসেছে। ছাদ থেকে আওয়াজ আসা যেন কেউ নেমে আসছে, এখনো একটা পাও। হ্যাঁ, ছাদে যেন নিট ছুটছে কেউ, গিয়ে দেখছো কিচ্ছু নেই। আচ্ছা, ঘরের মধ্যে কিচ্ছু নেই, ঘরে কিছু নেই, মানে রাখার মতো কিছু নেই। কোনো একটি মহিলা নাকে সুরে কথা বলছে, এগুলো খুব সাধারণ, এগুলো হয়ে থাকে। এটা অদ্ভুত হওয়ার মতো কিছু নেই, এগুলো অনেক জায়গাতেই হয়। যারা বলে দেখো সবাই তো আর মিথ্যে কথা বলবে না, লোকে কিছু বলে, এটা হয়। স্পেশালি যেটা আমি বলছিলাম আগে, যারা অ্যাক্সিডেন্টে মারা যায়, বা যাদের অ্যাক্সিডেন্টের থেকে বড় কি জানো, সুইসাইড করে মারা যায়, বা যাদের আক্ষেপ ছিল যে কি আমার বিয়ে হবে, আমার সংসার হবে, হট করে লরি চাপা দিয়ে চলে গেল, তো কিছুই হলো না, তার না হলো সংসার, তার না হলো বাচ্চা কাচ্চা, তার সে আক্ষেপটা রয়ে গেল। বা কোনো বাবা মায়ের ইচ্ছে যে কি ছেলের বিয়ে দেখে যাব, বা নাতির মুখ দেখবো, মারা গেল, চিরকাল ওই বাড়ির প্রতি একটা মায়া থেকে যায়, যার জন্য দেখবে বাড়িতে জন্মান্তর একটা অভিশাপ থেকে যায় কিছু বাড়িতে। আমার এত বড় বাড়ি, আমি 12-13তম পুরুষ ধরো, মানে রাজবাড়িগুলোতে কি হতো, আগেকার দিনে কেউ বিধবা ঠকিয়ে জমি নিয়ে নিয়েছে, কেউ কাউকে ঠকিয়ে দিয়ে একটা জায়গা লিখে নি, কে কি করে আর কে তার হিসেব পায়, এরকম করে একটা মানে একটা অভিশাপ থেকে যায়, যার জন্য অনেকের বংশ নষ্ট হয়ে যায়। অনেকবার এটা শুনেছি। এগুলো কিন্তু ভৌতিক সূত্র আর মূলই এগুলো। এই বংশ তো এমনি এমনি নির্বংশ হয়েছে না, এগুলো কোনো ভূতের উপদ্রব থাকে বলেই ইস্যু হয়। আচ্ছা, নেক্সট আমার জানতে চাই, আমরা অনেকে শুনি যে পজেসড হয়েছে, ভূতে ধরেছে, সত্যি কি ধরে নাকি? এটা আবার অনেকে বলে যে যেরকম আমরা একটা ভুলভুলাইয়া সিনেমাতেই মনে হয় দেখেছিলাম যে পুরোটাই বলছে মানে ব্রেনের সমস্যা হচ্ছে, কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তাই জন্য সে ওরকম একটা বিহেভিয়ার করছে। এটা কি সঠিক নাকি সত্যি পজেসড হয়? না, খুব ভালো রকম পজেসড হয়। পজেসড হলে কিছু ছোট করে আনসার করি, কিছু খুব টিপিক্যাল সিমটমস পাবে। চেঞ্জ ইন বিহেভিয়ার, মানে ধরো যে মানুষটা খুব খুশি ছিল, তার বাবা মায়ের ওপর খুব রাগ হবে, ভীষণ রাগ হবে, মাথায় একটা কষ্ট হবে, তুমি দেখতে পাবে তার একটা কিছু প্রবলেম হচ্ছে, ডিপ্রেশনে চলে যাবে, একাকিত্বে থাকবে, নিজে অন্ধকার করে থাকতে শুরু করবে, গায়ে র্যান্ডাম আঁচড়ের দাগ, ঘুম থেকে উঠে পড়া হঠাৎ করে, রাত্রিবেলা ঘামা, এবং একটা আষ্ঠে গন্ধ, মাছের আঁশের মতন বা মর্গে যে গন্ধ আসে সেটা যদি আসে, বা যে কথাগুলো আওয়াজ পাওয়া, কিছু ছায়া। ভূত কোনো কিন্তু তোমার সামনে কোনোদিন এসে বলেন দেখো আমি ভূত, আমাকে দেখো, দেখলে হার্ট ফেল করে। মানে আসল ভূত যারা, তারা খুব উচ্চ লেভেলের তান্ত্রিক ছাড়া দেখা উচিত না। মানে যে ভুলগুলোয় বা যে সিনেমাগুলোতে দেখায়, একদম যেভাবে দেখায় ঠিক সেইভাবেই কিন্তু ওরা খুব পিচ্ছিরি দেখতে হয় ভূতেদের। মানে ধরো মুখ থেকে কেঁচো পোকা বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, অর্ধেকটা মাংস কবলানো। সাধারণ মানুষ দেখলে খুব গ্রাফিক কন্টেন্ট, যেমন ইনস্টাগ্রাম ফ্ল্যাগ করে দেয় গ্রাফিক কন্টেন্ট, মানুষের দেখা উচিত, কিন্তু তুমি ফিল করতে পারবে না। হঠাৎ করে দেখবে একটা গরম সব ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া বয়ে চলে গেল, বা ঠান্ডা ঘরের মধ্যে হঠাৎ করে তোমার গরম করছে, বাকিদের করছে না। আচ্ছা, তো এগুলো কিছু টিপিক্যাল সিমটমস পজেসড হয়। তখন কিছুই না, এই কিছু কিছু এন্ট্রি পয়েন্ট যেগুলো বলেছিলাম, কান, নাক, চোখ, এখান থেকে ওরা ঢুকতে চেষ্টা করে, কোনো কারণে ঢুকে যায়, নিয়ে তখন ঢুকে গেলে আবার ওরা বেরোতে পারে না, ওরা কিন্তু থাকতে চায় না তোমার মধ্যে। আচ্ছা, ওরা একটা বডি চায়, ওরা যখন বুঝতে পারে, ফিল করে যে এটা আমার সেই বডি না যেখানে আমি ছিলাম। কাউকে পজেসটা করছে কেন, তার প্রতি কি কোনো রাগ থাকে নাকি এমনি করছে? ওরা আকৃষ্ট হয়ে কিছু কিছু জিনিস, যেমন আগে বললাম, ওই জিনিসগুলো দেখে চলে যায়, ওরা ভাবে যে কি এটাতে ঢুকে হয়তো আমি আবার ফিরে এলাম, এবার আমি আমার নিজের লোকেদের সাথে দেখা করতে পারবো। ও যখন এসে দেখে এরা আমার নিজের লোক না, তখন ওরা আর বেরোতে পারে না, ওরা ফেঁসে যায়, ওরা বেরোতে পারে না। তো তখন কোনো মন্দিরে গিয়ে বা কোনো ঠাকুরমশাইকে দিয়ে ঝাড়িয়ে নেওয়া, যেটাকে আমরা বলি, বা সেই জিনিসটাকে
যেমন আউটলেটে বেরিয়েছে সেই আউটলেট থেকে বের করে দিতে হয়, না হলে মানে মুশকিল হতে পারে। এরকমও হয়েছে ইয়ার্স অফ পজিশন বুঝতে পারি, মানে তোমাকে ক্ষয় রোগের মতন, অনেকটা সুগারের মতন বলতে পারো, তোমাকে একটু একটু করে ক্ষয় করে দেবে, ভেতর থেকে ক্ষয়ে যাবে, নষ্ট করে দেবে। তার মানে পজিশন হয় মানে পুরোটাই যে একটা মানসিক রোগী এরকম কোনো ব্যাপার নেই, বরঞ্চ মানসিক রোগী করে দেয়, মানসিক রোগী করে নিয়ে চলে যায়, সুইসাইডাল করে দেয়, খালি তোমাকে টেনে নিয়ে যাবে মৃত্যুর দিকে। আচ্ছা আচ্ছা, তোমার এরকম দেখা কোনো ঘটনা আছে? আমি আমার কিছু বন্ধুদের দেখেছি, সে ছেলেটি শেষকালে সুইসাইড করেই মারা গেল। আচ্ছা, ওর বাবা এইভাবে মারা গেছিল, ফ্যামিলিতে কার্স ছিল। আর ছেলেটির বলা উচিত কিনা জানি না, এমন মানসিক অবস্থা ঠিক ছিল, খুব বড় পজিশনে চাকরি করতো, এমন অবস্থাটা বেরিয়ে এসেছিলো সব কিছু থেকে। এমন হলো হঠাৎ করে ও বোধহয় কোনো একটা শ্মশানে গেছিলো, শ্মশান থেকে ফেরার সময় কোথাও একটা টয়লেট পেয়েছিল, আমি যা শুনেছিলাম, পরে যখন আমরা আলোচনা করেছিলাম টয়লেট করেছিল শ্মশানের মধ্যে একটা কোনো জায়গায়। আচ্ছা, তারপর থেকে ওর মানে নেগেটিভভাবে পড়তে শুরু করে, এমন অবস্থা হলো শেষে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াতো। আচ্ছা, থেরাপি করলো, বাড়ি ফিরে এলো, সংসার লিড করতে শুরু করলো, বিয়ে হলো, বাচ্চা কাচ্চা হলো। হঠাৎ করে একদিন, তখন খুশি, আমাদের 2-3 দিন পর দেখা করার কথা তার সাথে, IPL এর খেলা দেখতে যাওয়ার কথা, টিকিট কাটা, হঠাৎ করে খবর দিলাম গলায় দড়ি দিয়ে মারা গেছে। একইভাবে যেভাবে ওর বাবা মারা গেছিল সেমভাবে মারা গেছে। তার আগে থেকে কিছু সিমটমস কিছু দেখায়? ওই মানে আলাদাভাবে থাকতো, বউয়ের সাথে কথা বলতো না, ছেলের সাথে কথা বলতো না, একাকিত্বে থাকতো, রাতে অসুবিধে হতো, একটা গন্ধ আসতো। আচ্ছা, এগুলো হয়, এগুলো খুব সাধারণ, মানে খুব সাধারণ না, রাদার এগুলো হয়ে থাকে, সেগুলো হয়ে থাকে, মানুষ বুঝতে পারে। আচ্ছা, আমি শুনি তোমার তন্ত্র সাধনার একটা ইতিহাস আছে, সেইটা শুরুটা কি করে? দেখো, আমার বাড়িতে তো পঞ্চমুণ্ডির আসন আছে, হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মহাগুরু, উনি ধ্রুপদের মহাগুরু, এবং উনি তো মা কালীর দর্শন পেয়েছেন। এই ঘরে আমরা যে মায়ের এখানে বসে আছি, ঠিক এই জায়গাটাতেই মা শুধু উল্টো দিকে ঘুরেছিলেন, পেছনে হরপ্রসাদ বাবুকে দর্শন দিয়ে দুর্গাপুজো শুরু করতে পেরেছিলেন। তো তখন হরপ্রসাদ বাবু পঞ্চমুণ্ডির আসন স্থাপনা করে এবং উনি বসতেন, এই আসনে বসে উনি রেওয়াজ করতেন, বাদ্যযন্ত্র বাজাতেন, গান গাইতেন। এই আসনে বসেই ওনার রামকৃষ্ণ ঠাকুরের সাথে আলিঙ্গন করা, দেখা করা, পরে শারদা মা আসা বা গুরুমা আসা, তাছাড়া তৈলঙ্গ স্বামী এসেছেন, এখানে অশ্বমেধের যজ্ঞ করে গেছেন, তাছাড়া এসেছেন সাধক বামা খ্যাপা, সবই ওনার আমলে, আগে পরে ওনারা সকলে এসে এখানে তন্ত্রসাধনা করে গেছে। তো বলতে পারো একটা রিচ লেগেসি আছে। মাঝখানে 5 পুরুষ বন্ধ হয়ে গেছিলো। আমার কোথাও একটা বলতে পারো, আমার ব্যাপারটার প্রতি, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমার প্রথম দিকে কিন্তু আমি খুব একটা বিশ্বাস করতাম না, আমি প্রচণ্ড ভূতের ভয় পেতাম ছোটোবেলায়, মানে এই ঘর থেকে ওই ঘর অন্ধকারে যেতে পারতাম না। এখন এমন যে কি আমি মানে শ্মশানেও কাজ করতে পারি, আমার কোনো অসুবিধা নেই, রাতের পর রাত থাকে। মানে 5 পুরুষ বন্ধ হয়ে যাওয়ার পর তোমার থেকেই শুরু হয়েছে? হ্যাঁ, আমার ইন্টারেস্টটা ওই সায়েন্টিফিক, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি আইটি খড়গপুরে ফাইনাল ইয়ারে PhD করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমাদের সাবজেক্টটায় আমার মনে হয়েছিল বিজ্ঞান দিয়ে যদি এগুলো ব্যাখ্যা করা যায় তাহলে খুব ভালো হয়, মানুষের একটু বুঝতে সুবিধা হয়। যেমন ধরো E=mc², G = mass times light is speed square। তো ফিজিক্সের ল আমাদের বলে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড, ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। এই গোটা জিনিসটা কিন্তু পুনর্জন্মকে এক্সপ্লেন করে দেয়। আত্মার কিন্তু মরণ হয় না, এটাকে এনার্জি প্যাকেট, মানে রিইনকারনেশন হচ্ছে তো এনার্জি সিস্টেমের তো স্টোর হচ্ছে। এবার থেকে তুমি চেঞ্জ করো, সোল ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি চেঞ্জ ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। মানে তোমার বডি থেকে বেরিয়ে আরেকটা মারা যাওয়ার পর আরেকটা বডিতে গিয়ে ঢুকে গেল একটা অন্য খোল, আজকে 25 মানে কালকে সাগনিকের, কালকে সায়ন্তন, এরকম করে ঘুরতে ঘুরতে চলে গেল। আচ্ছা, কখনো মহিলার বডি পাবে, কখনো পুরুষের পাবে, কখনো অর্ধনারীস্ব পাবে, কখনো কুকুরের পাবে, কখনো পোকার পাবে, কিন্তু সবার মধ্যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বলে একই ঠাকুর বিরাজ করে। ঠাকুরের একটা অঙ্গ, যে আলটিমেট সোর্স অফ এনার্জি, E=mc², এই এনার্জিটাই কোটি কোটি ভাগে ভাগ হয়ে গিয়ে বিভিন্ন প্রাণীদের মধ্যে ঢুকে যায়। আবার এরা মারা গেলে বেরিয়ে গিয়ে আরেকটার মধ্যে ঢুকে যায়, কিন্তু টোটাল এনার্জি সিস্টেমটা কনজার্ভ থাকে। যার জন্য এই সায়েন্স দিয়ে খুব ভালোভাবে এই জিনিসটা বোঝানো যায়। অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে, ডারউইন থেকে শুরু করে সবাই কিন্তু ঠাকুরের এক্সিস্টেন্স ধরে, এবং ইন্ডিয়া যে তন্ত্র সাধনা এবং হাব, একদম ভারতবর্ষ এটা মেনে গেছে। এবং আমার মনে হচ্ছে যে কি ইন দ্য নেক্সট কামিং ইয়ার্স ইন্ডিয়া একটা বড় হাব হতে চলেছে ফর স্পিরিচুয়ালিটি, যেটা হয়
অনেক কারণ আছে, মানে সুশ্রুতের আগে সুশ্রুত উনি যে অপারেশন করেছিলেন, চারক সুশ্রুত, কবে অপারেশন করে গেছেন, আমাদের নিউক্লিয়ার ওয়েপন্স কবে রামায়ণ মহাভারতের সময় থেকে নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ হয়েছে, সেম উইথ তন্ত্র সাধনা, মানে কবে আগের থেকে আমরা মানে এনভায়রনমেন্টালি কনসিয়াস কাজ করে আসছি, সেগুলো এখন মানুষে গিয়ে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের লোকজন ইনভেনশন হিসেবে দেখাচ্ছে। এগুলো সব মানে ইন্ডিয়ায় মূল সূত্র স্পিরিচুয়ালিটির হাব, এবং ইন্ডিয়াই ইন দ্য কামিং ইয়ার্স এই স্পিরিচুয়াল ব্রেকটা দিতে পারবে সকলকে। বেশ বেশ বেশ, যাই হোক পঁচিশ সন্ধ্যা অনেকক্ষণ আলোচনা হলো, দারুণ লাগলো একদম একদম। মানে এখানে এসে বসে তোমার সঙ্গে আলোচনা করে মানে একটা কি বলবো, একটা ভালো লাগা নিয়ে যাওয়ার মতো ব্যাপার। নিজের প্রাপ্তি এবং একদম মানে প্রাপ্তি এটা আমাদের কাছে, এত কিছু জানা। খুব ভালো লাগলো তোমরা এলে, এবং তোমাদের চ্যানেল এত ভালো কাজ করছে, আরো এগিয়ে যাও। এরকম আরো কন্টেন্ট পাওয়ার জন্য প্লিজ এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, খুবই সুন্দর কন্টেন্ট, আর আরো এরকম কন্টেন্ট দিতে থাকো। নিশ্চয়ই অবশ্যই। যাই হোক, সবাই শুনলো আজকের আলোচনাটা, আমরা আবারও এই ধরনের আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই রইল, থ্যাংক ইউ।